জামাত এবং এনসিপির মধ্যে ইসরায়েল এবং ইরানের মতো যুদ্ধ চলতেছে। জামাত এনসিপির এই যুদ্ধে ক্ষেপণাস্ত্র বা ড্রোন বিস্ফোরণ হচ্ছে না, এদের মধ্যে বিস্ফোরণ হচ্ছে মৌন বিস্ফোরণ, মানে মনের মধ্যে আগুন জ্বলতেছে। আর এই আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে জামাত এনসিপির নির্বাচনী জোট। আমি অনেকদিন আগে বলছিলাম যে এনসিপি এই দলটাই টিকবে না। জামাত এনসিপির সাথে যে জোট করেছে, এই জোট তো দূরের কথা, এনসিপি বিলীন হয়ে যাবে। তার বেশ কিছু নিদর্শন কিন্তু আপনাদেরকে দেখাইছি। এনসিপি জামাতের সাথে জোট করার সাথে সাথে এনসিপির শীর্ষ নেত্রী এবং নেতারা পদত্যাগ করেছে। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমরা আসলে খুবই আতঙ্কিত বর্তমানে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে। এনসিপির কয়েকটা বেয়াদব ছেলে যে ধরনের উস্কানিমূলক কথা বলে যাচ্ছে, এগুলো আসলে ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। মির্জা আব্বাস সাহেবকে নিয়ে, আপনারা সকলেই জানেন, মির্জা আব্বাস সাহেবকে নিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপির, সে এখন বাজে একটা বক্তব্য দিচ্ছে যে মির্জা আব্বাস নাকি কিচেটের বাল। হ্যাঁ, মানে তাকে খবর করে ছেড়ে দিবে এবং তাকে সব বলতে বলছে যে মির্জা আব্বাস তার বিরুদ্ধে মানহানি মামলা করছে, এই জন্য বলতেছে যে মির্জা আব্বাসের তো সম্মানই নাই, তার নাকি মানহানি মামলা করছে। এই ধরনের এগুলো সে প্রচন্ড হুমকি দিছে সরকারি দলের এমপি কে এবং মির্জা আব্বাসকে এবং পুরো বিএনপি কে সে হুমকি দিয়েছে, যা এটাই প্রতিফলিত হচ্ছে। দর্শক, গতকালকে বেশ কয়েকটা চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এক, ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান দুই আসামি ভারতে গ্রেপ্তার হয়েছে। দুই, নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মির্জা আব্বাসের মানহানি হয়েছে, এই মর্মে রমনা থানা মানে বিএনপির সভাপতি তিনি আদালতে মামলা করেছেন। তিন, সেই মামলা করার জন্য তাকে আবার দল থেকে শোকজ করা হয়েছে। কেন দলের অনুমতি না নিয়ে তিনি মামলা করতে গেলেন, এটা ঘটেছে। নাসিরউদ্দিন পাটোয়ারি এই মামলা করার ঘটনায় নতুন করে যে ধরনের মন্তব্য করেছেন, তার মধ্যে ভদ্র মানে সভ্য মন্তব্য বলতে এটুকু বলা যায়, সেটা হচ্ছে যে মির্জা আব্বাসকে গোনার টাইম নাই। এই বাক্য যেমন বলেছেন, তেমনি তিনি বয়ে আকার, তারপরে ডট ডট, তারপরে ছয়ে আকার, তারপরে ডট ডট, এই ধরনের শব্দ যে মানে প্রফেসর ইউনূস সরকারের আমলে যে গালিবাজিটা শিল্পে পরিণত করা হয়েছিল এবং প্রফেসর ইউনূসের প্রেস সেক্রেটারি যে চু লিং পং এটাকে বাংলা ভাষা হিসেবে, সুন্দর বাংলা ভাষা হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছিলেন, সেই প্রক্রিয়াগুলো এখনো অব্যাহত থাকতে দেখেছি। নাসিরউদ্দিন পাটোয়ারি বেজায় খেপেছেন, বিএনপি তার নেতাকে শোকজ করছে। এতে করে আবার অনেকে ফেসবুকে লেখালেখি করছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা করার পরে বিএনপির কেন্দ্রীয় কমান্ডকে একটু ভয় পেয়ে গেল যে মামলা করার পরে কি না কি হয়ে যায়, সেই কারণে তারা তাদের নিজেদের নেতাকে শোকজ করলো, এরকম আলোচনাও চলছে। আসলে ব্যাপারটা এরকমই হয়তো হবে যে বিএনপি এই মুহূর্তে নতুন সরকার গঠনের পরপরই বিরোধী দলের সঙ্গে কোনো ধরনের ক্ল্যাশে যেতে চাইছে না, ছাড় দেওয়ার রাজনীতি করে যেতে চাইছে। এখন পর্যন্ত আমার দৃষ্টিকোণ থেকে তাই মনে হয়েছে। গতকালকে আরেকটা বড় ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে সাংবাদিককে আক্রমণ করা, সাংবাদিকের গায়ে হাত তোলা, মারধর করা, জামা কাপড় ছিঁড়ে ফেলা, এবং সেই সাংবাদিক ছোটখাটো কোনো পত্রিকার না, সময় টেলিভিশনের সাংবাদিককে এই ঘটনা ঘটানো হয়েছে রাজধানীতে প্রকাশ্যে রাস্তায়, এবং সেই ঘটনা ঘটিয়েছে এনসিপির একজন শীর্ষ নেতা। এনসিপির যে যুব উইংস, যুবশক্তি, সেই যুবশক্তির অন্যতম এক নেতা এই ঘটনা ঘটিয়েছেন, যেটা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চলুন একটু জেনে দেখি সময় টেলিভিশনের সাংবাদিকদের গায়ে হাত তুললেন কেন এনসিপির নেতা, তার পেছনে কি কারণ, নাকি এই সংস্কৃতি চলতে থাকবে। এবং সময় টেলিভিশনের থেকে বলা হচ্ছে যে সেখানে রাজধানীতে একটা সিগনালে মব তৈরি করে এই কাজটা করা হয়েছে। সেই এই বিষয়টাও জামাতের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ছিল যে শপথ একটাও নিব না, নিলে দুইটা নিব, বিএনপি না নিলে আমরা নিব না, একটাও নিব না, এরকম কথাবার্তা চলছিল জামাতের মধ্যে। তখন শপথ নিয়ে রাখাটা, এটা কিন্তু অ্যাডভোকেট শিশির মনির বুদ্ধি, শিশির মনিরের ওকলাতি বুদ্ধি, এটা জামাতের এমনকি এনসিপির রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের অন্যতম ডিটারমিনান্ট, অন্যতম উপাদান। শিশির মনির বুদ্ধি দিয়েছেন যে সংসদ শুরু হোক, সংসদ শুরু হলে আপনারা সংসদে যাবেন এবং এই যে রাষ্ট্রপতি চুপ্পু, তার বক্তব্যের সময় সংসদ বর্জন করবেন, ওয়াক আউট করবেন। জামাত এবং এনসিপির মধ্যে ইসরায়েল এবং ইরানের মতো যুদ্ধ চলতেছে। জামাত এনসিপির এই যুদ্ধে ক্ষেপণাস্ত্র বা ড্রোন বিস্ফোরণ হচ্ছে না, এদের মধ্যে বিস্ফোরণ হচ্ছে মৌন বিস্ফোরণ, মানে মনের মধ্যে আগুন জ্বলতেছে। আর এই আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে জামাত এনসিপির নির্বাচনী জোট। আমি অনেকদিন আগে বলছিলাম যে এনসিপি এই দলটাই টিকবে না। জামাত এনসিপির সাথে যে জোট করেছে, এই জোট তো দূরের কথা, এনসিপি বিলীন হয়ে যাবে। তার বেশ কিছু নিদর্শন কিন্তু আপনাদেরকে দেখাইছি। এনসিপি জামাতের সাথে জোট করার সাথে সাথে এনসিপির শীর্ষ নেত্রী এবং নেতারা পদত্যাগ করেছে। এখন বিভিন্ন জেলা থেকে খবর আসতেছে এনসিপির যেগুলো কমিটি ছিল, সেই কমিটির শীর্ষ নেতারা পদত্যাগ করতেছে, কমিটি বিলীন হয়ে যাচ্ছে। অর্থাৎ যে নিম্ন পর্যায়ে শীর্ষ নেতা ব্যতীত নিচের স্তরে যারা আছে, তারা এক এক করে এনসিপি থেকে সরে যাচ্ছে, ভবিষ্যতে আরো যাবে।
বাংলাদেশে কতগুলো নিবন্ধিত দল আছে আপনারা জানেন? প্রায় 61 থেকে 62টা নিবন্ধিত দল আছে। কয়টা দলকে আপনারা চিনেন? আগে দুইটা দলকে চিনতেন, একটা হচ্ছে আওয়ামী লীগ, আরেকটা বিএনপি। এখনো দুইটা দলকে চিনেন, একটা হচ্ছে বিএনপি, একটা জামাত। আর বাকি দলগুলোকে 2-4-10 জন লোকে চিনে। 2-4-10 জনের বেশি কিন্তু চিনে না, তাদের প্রতীকও আমার মনে হয় বেশি লোকজন জানে না। এক বিভাগের প্রতীক আরেক বিভাগের লোকজন মনে হয় না জানে। তো এইরকম ভাবে এনসিপিও বিলীন হওয়ার পথে আছে। জামাতের সাথে এনসিপির কি যুদ্ধ শুরু হলো? আপনারা জানেন যে এনসিপি প্রথমে বিএনপির সাথে যুক্ত হতে চাইছিল। এখন বিএনপি জানে যে এরা বেশি দিনের জন্য আসে নাই, এরা একটা আন্দোলন থেকে উঠে এসেছে। 2-4 জন নেতা হয়তো সামনের দিকে থাকবে, ভবিষ্যতে বাকি নেতাদের খুঁজে পাওয়া যাবে না। এই জন্য বিএনপি তাদের চাহিদা মোতাবেক আসন তাদেরকে দেয় নাই। কারোর সাথে যুক্ত হতে না পেরে ওরা আলাদা একটা জোট গঠন করার চেষ্টা করেছিল। বিএনপি এবং জামাতের বাহিরে আলাদা একটা জোট গঠন করার চেষ্টা করেছিল, কিন্তু এনসিপি সেই জোটটাও গঠন তারা করতে পারেনি। পরবর্তীতে জামাতের কাছে তারা যুক্ত হয়েছে। জামাত চিন্তা করলো যে এই নির্বাচনে বিএনপি এমনি ভূমিধস বিজয়ের পথে, সেই জায়গায় এনসিপিও যদি বিএনপির সাথে যুক্ত হয় তাহলে তো জামাতের 2-4টা আসন পাওয়া কষ্টকর হয়ে যাবে, অথবা এনসিপি যদি আলাদা জোট করে তাহলে জামাতের জন্য আরো বড় ক্ষতি হয়ে যাবে। এই জন্য এনসিপি যে কয়টা আসন চাইছে জামাত ঠিক সে কয়টা আসনই দিছে। নতুন একটা দল 30টা আসন চাইছে, জামাত 30টা আসনই দিয়ে দিছে। এখন এই এনসিপির তো আর চাহিদার শেষ নাই, তাই না? জামাতের সাথে যুক্ত না হলে এরা যে 6টা আসন পাইছে সেই 6টা আসনও তারা পেত না। এটা আমার কথা না ভাই, বিভিন্ন বিশ্লেষক বলছে যে এরা এই 6টা আসনও পেত না, কারণ তারা যেখানে দাঁড়িয়েছে জামাতের কিছু সমর্থন আছে, সেই সমর্থন তাদেরকে সাপোর্ট করেছে। বিদায় এই কয়েকজন উঠে এসেছে, বিজয় হয়েছে তাদের। এখন এই এনসিপির চাহিদার শেষ নাই, এটা জামাত আর মেনে নিতে পারতেছে না। প্রত্যেকটা পদক্ষেপে তাদের চাহিদা। কিছুদিন পরে দেখবেন তারা বলবে এই জামাত জোটের মধ্যে যে আমির সেটা এনসিপি থেকে দিতে হবে। এটা বলতে হয়তো বা তাদের দ্বিধাবোধ হবে না, এটা আমার ব্যক্তিগত কথা বললাম। এখন জামাতের কাছ থেকে এনসিপি কি চাইলো? আপনারা জানেন যে নির্বাচনে 30টি আসন চেয়েছিল, সেখান থেকে 30টি আসনই জামাত দিয়েছিল। এখন যে স্থানীয় সরকার নির্বাচনটা হবে, এই স্থানীয় সরকারের ঢাকার মেয়রগুলো পদে এনসিপি কে দিতে হবে এমন গুঞ্জন শোনা যাচ্ছে। সেটা জামাত দিবে না, জামাত সেটা দিবে না। এখন এটা জোটের ভিতরের গোপন কথা। জামাত যখন দিতে চায় নাই তখন এনসিপি বলেছে তারা স্থানীয় সরকার নির্বাচন বা মেয়র নির্বাচন তারা আলাদাভাবে করবে, জামাতের সাথে তারা থাকবে না বা জামাতের সাথে সমঝোতা করবে না। অর্থাৎ সেখানে প্রার্থী হবে বিএনপি, জামাত এবং এনসিপির। স্বতন্ত্র প্রার্থীও থাকবে, যেহেতু এই 3টা রাজনৈতিক দল, এই 3টার কথাই বলি। এখন বিএনপির বিপক্ষে লড়বে কারা? 2 বন্ধু, জামাত এবং এনসিপি। এখন এই 2 বন্ধু আবার কি করবে? 2 জনের বিরুদ্ধে লড়বে। ঠিক আছে, 2 জনের বিরুদ্ধে কিন্তু লড়তেছে। যেমন ইরানে মুসলিম রাষ্ট্রগুলো ইরানকে সহযোগিতা না করিয়া তারাও কিন্তু তলে তলে ইরানের বিপক্ষে কাজ করতেছে। এখন এই এনসিপি এবং জামাত সেই ভূমিকায় আছে। জামাত এবং এনসিপির ভিতরে তো লড়াই হবে, অর্থাৎ এদের যে ভোট সেই ভোটের মধ্যে কিন্তু 2 ভাগ হবে। এরা জোট করে যে ভোটটা পেয়েছে সেই ভোট এখন 2 ভাগ হবে, জামাতের সাথে এনসিপির কিন্তু লড়াই হবে। এখন ফাঁকতালে বিএনপির যেই ভোট সেই ভোটও বিএনপি পাবে। একই সাথে এদের লড়াইয়ের কারণে এই 2 বন্ধু জোট, এই 2 বন্ধু জোটের লড়াইয়ের কারণে এদের মধ্যে থাকা ভোটও কেটে বিএনপির ঝুলিতে যাবে। এখন এনসিপি কোনোভাবে, বা এটা আল্লাহর দান বলতে পারেন, কারণ তারা সব কথায় কথায় বলে ক্ষমতা আল্লাহ উপর থেকে আসে, আল্লাহর পক্ষ থেকে আসে। তো আল্লাহ চেয়েছে জামাত ক্ষমতায় যাতে না যায়, এই জন্য জামাতের ভূমিধস পর্দা হয়েছে। তো এই ক্ষেত্রে এই জামাত এবং এনসিপির এই লড়াইয়ের ক্ষেত্রে এদের চাহিদা আর হয়তো আল্লাহ তাআলার কিছু কৌশল আছে। কারণ আল্লাহ তাআলা লোভীদের পছন্দ করেন না। আল্লাহ তাআলা ধর্মকে পুঁজি করে সেইটা নিয়ে কেউ রাজনীতি করবে অথবা মানুষকে বিভ্রান্তি করবে, এটাও তো আল্লাহ তাআলা পছন্দ করেন না। এখন এই জামাত আর এনসিপির মধ্যে এই মৌন যুদ্ধ শুরু হয়ে গেছে। এই মৌন যুদ্ধে দেখবেন ভবিষ্যতে, আমি আপনাদেরকে এটা বলে রাখি, আল্লাহ মালুম, তারপরে আপনাদেরকে বলে রাখি যে এনসিপির অবস্থা অন্যান্য রাজনৈতিক দলের মতো হবে, যেগুলো দলকে আপনারা চিনেন না। এরকম হবে, দেখেন আপনারা। যেমন এই যে গণ অধিকার পরিষদকে আপনারা চিনেন, গণ অধিকার পরিষদের কয়জন এমপি প্রার্থী ছিল? ইয়ার সাথে জোট করে, বিএনপির সাথে জোট করে বিএনপি 2টা আসন দিতে চাইছে, সেটা তো তারা রাজি হয়েছে। এর কারণটা হচ্ছে তারা জানে তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে যদি বিএনপি তাদেরকে সাপোর্ট না করে। ঠিক এনসিপির অস্তিত্ব বিলীন হয়ে যেত জামাত যদি তাদেরকে সাপোর্ট না করতো, একবারে বিলীন হয়ে যেত। ওই বিএনপি থেকে হয়তো তাদেরকে 2-1টা সিট দিলে সেই 2-4 জনের অস্তিত্ব থাকতো। এখন আস্তে আস্তে তারা বিলীন হয়ে যাবে। জামাতের সাথে জোট করে তারা কয়েকটা আসন পেয়েছে, এখন জামাতের বিরুদ্ধে তারা অবস্থান গ্রহণ করছে। যে কোনো মুহূর্তে দেখবেন জোট থেকে তারা সরে দাঁড়াবে। এই যে আমাদের ওই যে কি খেলাফত মজলিস তো জামাতের সাথে ছিল, হেফাজতে ইসলাম আর কি,
চরমনাই, হেফাজতে ইসলামের মধ্যে দেখবেন এরাও এই এনসিপি থাকবে না। এনসিপি মনে করবে যে আমাদের কিন্তু অনেক আসন এ গ্রেডে আছে, পরবর্তী দেখবেন যে তাদেরকে ওই এক্স ওয়াই গ্রেডও খুঁজে পাওয়া যাচ্ছে না, এই অবস্থা কিন্তু হবে। সেটা আপনারা দেখতে পাবেন এই এনসিপি কিভাবে মানে এদের পতন হয়, কিভাবে ভূমিধস পর্যায় হয়, এই স্থানীয় নির্বাচনে আপনারা দেখতে পাবেন, 100% দেখতে পাবেন। লিখে রাখেন, এই স্থানীয় নির্বাচন যতগুলো হবে, যত জায়গায় মেয়র নির্বাচন হবে, চেয়ারম্যান নির্বাচন হবে, এনসিপি থেকে একটা আসনও পাবে না ইনশাল্লাহ, একটা আসনও পাবে না। জামাত থেকে 2-1টা পাইতে পারে, এনসিপি থেকে পাবে না। আমি যেটা বলে রাখলাম আজকে আপনারা লিখে রাখেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে ছড়াই দিয়ে রাখেন, ভবিষ্যতে আপনারা এটা জানতে পারবেন। একদম নিশ্চিত থাকেন পাবে না, কারণ এদের অবস্থানটা ওই পর্যায়ে চলে যাবে। এরা মানে যতটা নিজেদেরকে পাওয়ারফুল, নিজেদেরকে অগ্রণী সৈনিক ভাবে, আসলে বাস্তবে কিন্তু তারা তেমনটা নয়। ঠিক ওই যে মানে কি জানো, ওই চরমনাইয়ের মতো দেখবেন এদের অবস্থা ভবিষ্যতে তাই হবে। প্রিয় দর্শক, এনসিপির সামগ্রিক বিষয় নিয়ে, জামাত জোটের সামগ্রিক বিষয় নিয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করবেন। আমি জানতে চাই আপনারা কি মনে করছেন। আমার মনে করাটা আপনাদের বললাম, এদের জোট টিকবে না, যে কোনো সময় দেখবেন বের হয়ে যাবে। অনেকগুলো ইঙ্গিত পাওয়া যাচ্ছে, স্থানীয় সরকার নির্বাচনের ইঙ্গিত, এছাড়াও তাদের কথাবার্তার মধ্যে ইঙ্গিত, দেখবেন টিকবে না। আপনারা কি তাই মনে করছেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দর্শক, গতকালকে বেশ কয়েকটা চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এক, ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান 2 আসামি ভারতে গ্রেপ্তার হয়েছে। 2, নাসিরুদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মির্জা আব্বাসের মানহানি হয়েছে, এই মর্মে রমনা থানা মানে বিএনপির সভাপতি তিনি আদালতে মামলা করেছেন। 3, সেই মামলা করার জন্য তাকে আবার দল থেকে শোকজ করা হয়েছে। কেন দলের অনুমতি না নিয়ে তিনি মামলা করতে গেলেন, এটা ঘটেছে। নাসিরুদ্দিন পাটোয়ারি এই মামলা করার ঘটনায় নতুন করে যে ধরনের মন্তব্য করেছেন, তার মধ্যে ভদ্র মানে সভ্য মন্তব্য বলতে এটুকু বলা যায়, সেটা হচ্ছে যে মির্জা আব্বাসকে গোনার টাইম নাই। এই বাক্য যেমন বলেছেন, তেমনি তিনি বয়ে আকার, তারপরে ডট ডট, তারপরে 6 আকার, তারপরে ডট ডট, এই ধরনের শব্দ যে মানে প্রফেসর ইউনূস সরকারের আমলে যে গালিবাজিটা শিল্পে পরিণত করা হয়েছিল, এবং প্রফেসর ইউনূসের প্রেস সেক্রেটারি যে চু লিং পং এটাকে বাংলা ভাষা হিসেবে, সুন্দর বাংলা ভাষা হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছিলেন, সেই প্রক্রিয়াগুলো এখনো অব্যাহত থাকতে দেখেছি। নাসিরুদ্দিন পাটোয়ারি বেজায় খেপেছেন, বিএনপি তার নেতাকে শোকজ করছে। এতে করে আবার অনেকে ফেসবুকে লেখালেখি করছেন যে নাসিরুদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা করার পরে বিএনপির কেন্দ্রীয় কমান্ডকে একটু ভয় পেয়ে গেল, যে মামলা করার পরে কি না কি হয়ে যায়, সেই কারণে তারা তাদের নিজেদের নেতাকে শোকজ করলো, এরকম আলোচনাও চলছে। আসলে ব্যাপারটা এরকমই হয়তো হবে যে বিএনপি এই মুহূর্তে নতুন সরকার গঠনের পরপরই বিরোধী দলের সঙ্গে কোনো ধরনের ক্ল্যাশে যেতে চাইছে না, ছাড় দেওয়ার রাজনীতি করে যেতে চাইছে এখন পর্যন্ত। আমার দৃষ্টিকোণ থেকে তাই মনে হয়েছে। গতকালকে আরেকটা বড় ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে সাংবাদিককে আক্রমণ করা, সাংবাদিকের গায়ে হাত তোলা, মারধর করা, জামা কাপড় ছিঁড়ে ফেলা, এবং সেই সাংবাদিক ছোটখাটো কোনো পত্রিকার না, সময় টেলিভিশনের সাংবাদিককে এই ঘটনা ঘটানো হয়েছে রাজধানীতে প্রকাশ্যে রাস্তায়, এবং সেই ঘটনা ঘটিয়েছে এনসিপির একজন শীর্ষ নেতা। এনসিপির যে যুব উইংস, যুবশক্তি, সেই যুবশক্তির অন্যতম এক নেতা এই ঘটনা ঘটিয়েছেন, যেটা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চলুন একটু জেনে দেখি সময় টেলিভিশনের সাংবাদিকদের গায়ে হাত তুললেন কেন এনসিপির নেতা, তার পেছনে কি কারণ, নাকি এই সংস্কৃতি চলতে থাকবে। এবং সময় টেলিভিশনের থেকে বলা হচ্ছে যে সেখানে রাজধানীতে একটা সিগনালে মব তৈরি করে এই কাজটা করা হয়েছে। সেই আল বলছিলাম, এনসিপির এক নেতা সময় টেলিভিশনের সাংবাদিকদের ওপরে আক্রমণ করেছেন, এরকম খবর সময় টেলিভিশন দিয়েছে, এবং ছবি সহ সেই খবর তারা দিয়েছে। তাদের শিরোনামটা দেখে নিতে পারেন আপনারা। সময় টেলিভিশন বলছে, সময় টিভির গাড়িতে যুবশক্তির কেন্দ্রীয় সংগঠকের হামলা, সাংবাদিকদের মারধর করেছে, হামলা করেছে, এবং যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক তিনি। তার ছবিটা আরেকটু ভালো করে আপনারা দেখে নিতে পারেন, আরেকটু ক্লোজলি শুধুমাত্র তার ছবিটা দেখে নিতে পারেন, কিভাবে এগ্রেসিভ অবস্থায় তার ছবিটা, মানে এটা ভিডিও থেকে নেওয়া সময় টেলিভিশনের, সেই ছবিটা দেখা যাচ্ছে। মেরুন কালারের টি শার্ট পরিহিত তিনি আছেন, তিনি এনসিপির যুবশক্তির শীর্ষ নেতা। সময় টেলিভিশন বলছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পুলিশের প্রত্যক্ষ উপস্থিতিতে সচিবালয় এলাকায় সময় টিভির 2 সাংবাদিকের উপরে হামলার ঘটনা ঘটেছে, এবং সেখানে বেশ কয়েকজনকে নিয়ে মব তৈরি করা হয়েছে, সেই কথাও বলছে সময় টেলিভিশন। তারা বলছে, এনসিপির জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক সজীব হাসানের নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটেছে গতকালকে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে যথারীতি সচিবালয়ের নিউজ কভারেজ শেষে অফিসের উদ্দেশ্যে রওনা দেন সময় টিভির বিশেষ প্রতিনিধি প্রসূন আশিস এবং সিনিয়র ভিডিও জার্নালিস্ট
আমিনুর রহমান। তবে সচিবালয়ের বিদ্যুৎ ভবনের সামনে গাড়ি পৌঁছালে ট্রাফিক সিগন্যালে পড়েন তারা। এ সময় হঠাৎ করে সিগন্যাল ছেড়ে দিয়ে আবারও সিগন্যাল বন্ধ করে দেন কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট। এ বিষয়ে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে আলাপকালে অযাচিতভাবে পাশ থেকে এসে মব সৃষ্টি করেন এনসিপির জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক সজীব হাসান। মানে ট্রাফিক পুলিশের সঙ্গে সাংবাদিক গাড়ি থেকে নেমে কথা বলছে, জিজ্ঞাসা করছে যে কোনো বিশেষ কারণ আছে কিনা, হঠাৎ করে সিগন্যাল ছাড়লেন আবার বন্ধ করে দিলেন। ট্রাফিক পুলিশের সঙ্গে কথা বলতেই পারে সাংবাদিক। সেখানে এসে এই যে মাস্তানি মব তৈরি করা, এই ঘটনা ঘটানো হয়েছে। সময় টেলিভিশনের সেটা ভাষ্য। বিনা উস্কানিতে অকথ্য ভাষায় সিনিয়র সাংবাদিক প্রসূন আশিসকে গালিগালাজের পাশাপাশি মারধর করেন তিনি, ছিঁড়ে ফেলেন গায়ের জামা। চিন্তা করা যায়, সময় টেলিভিশনের মতো একজন মানে একটা টেলিভিশনের সিনিয়র সাংবাদিকের গায়ের জামা কাপড় ছিঁড়ে ফেলা হচ্ছে, তাকে মারধর করা হচ্ছে প্রকাশ্য রাস্তায় ট্রাফিক সিগন্যালে পুলিশের উপস্থিতিতে। জাতীয় যুবশক্তি নাগরিক পার্টির যুব সংগঠন এ বিষয়ে এনসিপি যুগ্ম সচিব ও দপ্তর সম্পাদক সালেউদ্দিন সিফাত সময় সংবাদকে বলেছেন, আমরা ঘটনাটি এরই মধ্যে জানতে পেরেছি। যুবশক্তির সভাপতি সেক্রেটারিকেও বিষয়টি বলা হয়েছে। এখানে তার কোনো ধরনের ত্রুটি পেলে আমরা কঠিনতম ব্যবস্থা নেব। ত্রুটি পেলে ব্যবস্থা নেবেন, খুবই ভালো, তাও আশ্বাস দিয়েছেন। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনিও একই কথা বলেছেন যে আমি এটা জেনেছি, আমি যথাযথ জায়গায় এটা জানিয়েছি যেন এই ব্যাপারে পদক্ষেপ নেওয়া হয়। পদক্ষেপ নেওয়া হলে ভালো, হয়তো পদক্ষেপ নেওয়া হবে, হয়তো কয়েকদিন পরে এই পদক্ষেপ আবার উইথড্র করা হবে। কারণ এনসিপির এক বছরের রাজনীতির জার্নিতে আমরা সেরকমটাই দেখেছি যে একটা ঘটনা ঘটে, পদক্ষেপ নেওয়া হয়, শোকজ করা হয়, পরবর্তীতে সেই শোকজ আবার প্রত্যাহার করা হয়। কিন্তু এটার যদি দৃষ্টান্তমূলক শাস্তি শুধুমাত্র দলীয় মানে সাংগঠনিক আচরণের জন্য দলীয় সিদ্ধান্ত হলে হবে না। সাংবাদিককে মারধরের জন্য রাষ্ট্রের যে আইন, সেই আইনে তার নামে মামলা, তার বিচারের ব্যবস্থা করা, এই কাজগুলো যদি রাষ্ট্র করতে না পারে, রাষ্ট্র যদি সাংবাদিকের নিরাপত্তা দিতে না পারেন, নতুন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন অনেক আশা শুনিয়েছেন আমাদের সাংবাদিকদের জন্য, মিডিয়ার জন্য, কত কি করবেন তিনি। এখন দেখার বিষয় নতুন তথ্যমন্ত্রী কিভাবে সাংবাদিকের সেফটির ব্যাপারে কাজ করেন, কতটা কাজ করেন। নাকি বিএনপির মানে এক নেতা রমনা থানার সভাপতি তিনি নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মির্জা আব্বাসের মানহানির ব্যাপারে মামলা করায় তাকে উল্টা বিএনপি শোকজ করেছে। এই মানে ব্যাপারটা কি তথ্যমন্ত্রীর ক্ষেত্রেও প্রযোজ্য হবে? সেই কারণে তথ্যমন্ত্রীও এই ব্যাপারে কোনো পদক্ষেপ হয়তো নেবেন না, কারণ এটা এনসিপি ইস্যু। যখন মির্জা আব্বাসের ব্যাপারে মানে তার মানহানির ব্যাপারে মামলা করা হয়, উল্টা যখন বিএনপি তার নেতাকে শোকজ করে, তখন ব্যাপারটা কি এরকম হয়ে যায় না, হালাল হয়ে যায় না যে নাসিরউদ্দিন পাটোয়ারিরা মির্জা আব্বাসকে যে চাঁদাবাজ বলছে, প্রমাণিত চাঁদাবাজ বলছে, প্রতিনিয়ত চাঁদাবাজ বলে যাচ্ছে, ব্যাপারটা সত্য হয়ে যায় না? ব্যাপারটা সত্য হোক, এটা কি বিএনপি চায়? কিংবা এই ধরনের কর্মকাণ্ডে একের পর এক ছাড় দেওয়ার মাধ্যমে এই ধরনের পরিবেশ কি বিএনপি প্রফেসর ইউনূস সরকারের মতো আবারও তৈরি করতে চায় যে ওরা যা ইচ্ছা তাই করবে, যা ইচ্ছা তাই করেই পার পেয়ে যাবে, কিন্তু সাধারণ মানুষ তার চুল পরিমাণ করলে সাধারণ মানুষকে আইনের হাতে সোপর্দ করা হবে? ব্যাপারটা সেদিকে গেলে সেটা দেশের ভাবমূর্তির জন্য যেমন খারাপ হবে, সরকারের ভাবমূর্তির জন্য খারাপ হবে, এবং সরকারের এভাবে ছাড় দিয়ে টিকে থাকাটা অনেক বেশি কষ্টকর হয়ে যেতে পারে একটা সময়। দর্শক, আপনার মতামত জানি। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমরা আসলে খুবই আতঙ্কিত বর্তমানে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে। এনসিপির কয়েকটা বেয়াদব ছেলে যে ধরনের উস্কানিমূলক কথা বলে যাচ্ছে, এগুলো আসলে ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। মির্জা আব্বাস সাহেবকে নিয়ে, আপনারা সকলেই জানেন, মির্জা আব্বাস সাহেবকে নিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপির সে এখন বাজে একটা বক্তব্য দিচ্ছে যে মির্জা আব্বাস নাকি কিচেটের বাল। হ্যাঁ, মানে তাকে খবর করে ছেড়ে দিবে এবং তাকে সব বলতে বলছে যে মির্জা আব্বাস তার বিরুদ্ধে মানহানি মামলা করছে, এই জন্য বলতেছে যে মির্জা আব্বাসের তো সম্মানই নাই, তার নাকি মানহানি মামলা করছে। এই ধরনের এগুলো সে প্রচন্ড হুমকি দিছে সরকারি দলের এমপিকে এবং মির্জা আব্বাসকে এবং পুরো বিএনপিকে সে হুমকি দিয়েছে, যা এটাই প্রতিফলিত হচ্ছে। আপনারা জানেন মির্জা আব্বাসের বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো লোক চাঁদাবাজি, মাস্তানি বা সন্ত্রাসী, গডফাদার, গ্যাংস্টার এই ধরনের কোনো মন্তব্য করে নাই। যেদিন নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা ৮ আসন থেকে নির্বাচন করবে, সেদিন থেকে মনে করেন মির্জা আব্বাস সাহেব মানে খুনি হয়ে গেছেন, চাঁদাবাজি হয়ে গেছেন, গ্যাংস্টার, চাঁদাবাজ, মাস্তান, তাসপান যা আছে সবকিছু বলতেছে মানুষকে বিকৃতি করার জন্য, মানে সে এমপিতে পাশ করার জন্য। ইতিহাস সাক্ষী আছে, পুরো বেয়াদব, স্টুপিড, বেঈমানরা কখনোই ভালো রাজনীতি সাফল্য অর্জন করতে পারে না। নাসিরউদ্দিন পাটোয়ারি তারই একটা অংশ। আজকে তার বিরুদ্ধে মামলা করবে মানহানি, তার জন্য সে হুমকি দিচ্ছে। সে রাষ্ট্রের উপরে আইনের উদ্দেশ্যে, মানে সে আইনের মধ্যে না, সে বেয়াদবি করবে, যত খারাপ আচরণ করুক, মানুষের ইজ্জত নিয়ে খেলামেলা করুক, কিন্তু তার বিরুদ্ধে মামলা করতে পারবে না। এই সেই নাসিরউদ্দিন পাটোয়ারি। তাহলে আপনারা বুঝেন ডক্টর ইউনূস মোহাম্মদ তাদেরকে এনসিপির এই ধরনের ছেলেদেরকে কতটুকু লাই দিয়েছে, প্রশ্রয় দিয়েছিল এই বাংলাদেশকে অশান্ত করার জন্য, বাংলাদেশকে মানে খুব খারাপের দিকে নিয়ে যাওয়ার জন্য। তাহলে আপনারা চিন্তা করে দেখেন প্রিয় দেশবাসী, বিচারটা আপনারাই করবেন।
তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হচ্ছে যে ধৈর্যের পরিচয় নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তারা এগুলা প্রতিঘাত করতেছে যেন তারেক রহমান বিএনপি যেন তাদের পায়ে ফাঁদে পা দিয়ে যেন একটা বিশৃঙ্খলা শুরু করে, তাদেরকে একটা বড় ধরনের একটা আঘাত করলে তারা সামনের দিক দিয়ে অসহায় ছাত্রদেরকে বেলে দিবে, কয়েকজন ছাত্র মারা যাবে, বলবে যে আমাদেরকে মারছে বিএনপি সন্ত্রাস, আওয়ামী লীগের সন্ত্রাস। এইগুলো একটা পরিকল্পনা তাদের। কিন্তু বিএনপি এত বোকা না। কিন্তু একটা কথা মনে রাখবেন, ধৈর্যের বাঁধ ভেঙে গেলে কেউ কিন্তু ছাড় দিবে না। বিএনপির মির্জা আব্বাসের লক্ষ লক্ষ মানুষ, তারা কিন্তু সবাই চুপ করে আছে, তারেক রহমান নির্দেশ অনুযায়ী চুপ করে আছে, মির্জা আব্বাসের অনুযায়ী চুপ করে আছে। কিন্তু এইসব ছেলেরা নাসিরুদ্দিন পাটোয়ারি বা সার্জিস আলম বা ওই হাসনাত আব্দুল্লাহ যে ধরনের মুখের উচ্চারণ ভাষা দিয়ে কথা বলে, এটা কোনো ভাষার ভিত্তিতে পড়ে না, তারা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব হতে পারে না। একটা অসভ্য বেয়াদব বা উচ্ছৃঙ্খল যেন কথা বললে তারা নেতা হয়ে যায় বা ভাইরাল হয়ে যায়। বাদশা মির্জা আব্বাসের বিরুদ্ধে কথা বলতে পারলেই বড় আমি বড় লিডার হয়ে যেতে পারি বা আমি বড় নেতা হয়ে যেতে পারি। তারা একটাবার চিন্তা করে না মির্জা আব্বাসের অনুসারী আর তাদের অনুসারীর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। নাসিরুদ্দিন পাটোয়ারি লোক আনবে ভাড়া করে, কারণ যেই টাকা ডক্টর ইউনূসের সময় তারা কামিয়েছে বিভিন্ন কমিটি প্রমোশন বাণিজ্য বদলি বাণিজ্য বিভিন্ন শিল্পপতিদের কাছ থেকে আপনার আওয়ামী লীগের ট্যাগ লাগানোর ভয় দেখে এনসিপিরা যেভাবে সমন্বয় একটা টাকা কামাইছে, সেই টাকাগুলো রাস্তায় এখন খরচ করতেছে নির্বাচন। এখন নাকি আবার সামনে সিটি কর্পোরেশন নির্বাচন করবে। তো এগুলো জনগণ প্রতিরোধ করবে, আর যেদিন প্রতিরোধ করবে তোমাদের অস্তিত্বে বাংলার মাটিতে থাকবে না, কোনো সরকার লাগবে না, কোনো বিএনপি লাগবে না, জনগণই তোমাদের সেই প্রতিঘাত করে ফেলবে। আমি নাসিরুদ্দিন পাটোয়ারিকে হুঁশিয়ার করে দিতে চাই, ভদ্রতা শিখো। তোমার বাবা মার যদি চুল পরিমাণ ভদ্রতা তোমার ব্লাডের ভিতরে দিয়ে থাকে, তাহলে মানুষের সামনে কিভাবে উচ্চারণ করতে হয়, কিভাবে ভাষা ব্যবহার করতে হয় শিখে নিবা। মাইকের সামনে সাংবাদিকের সামনে আসলেই বেয়াদবের মতো কথা বলা শুরু করে দিবা, তুমি বড় নেতা হয়ে গেছো না। এইসব বড় নেতা 17 বছর আমরা দুইয়া ফেলাই দিছি। শেখ হাসিনার বিরুদ্ধে একমাত্র প্রতিবাদ আমরা করেছি, কিন্তু কখনো এরকম অসভ্য বেয়াদবের মতো আমরা আচরণ করি নাই। আমরা শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতি, দুঃশাসন, দর্শন, অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, গণতন্ত্র রক্ষার জন্য প্রতিবাদ করেছি, ভোটারদের অধিকারের প্রতিবাদ করেছি, মানুষের নৈতিক অধিকার নিয়ে কথা বলছি। কিন্তু এরকম অসভ্য বেয়াদবের মতো কোনো আমরা প্রতিবাদ করে নাই। মানুষ প্রতিবাদ করবে যুক্তির মাধ্যমে। তোমরা কি ধরনের প্রতিবাদ করো? মির্জা আব্বাসকে নিয়ে টিটকারি ফাইজলামতি করো। তোমার বাপের চেয়ে বয়স বেশি। এই বেড়া যখন মন্ত্রী, তখন তোমার মনে বেড়ার তোমার জন্ম হয় নাই। বেড়া যখন মন্ত্রী বাংলাদেশের, আর এই বেড়াকে তুমি চাঁদাবাজ বলো, গ্যাংস্টার বলো, মাফিয়া বলো, তুমি ফেল করাতে না। এগুলো আমরা সাবধান করে দিচ্ছি। বিএনপির ধৈর্যের বাঁধ ভাঙবে না, জনগণের ধৈর্যের বাঁধ ভাঙবে না। আর মনে রাখবা, বাংলাদেশের সকলেই আইনের ঊর্ধ্বে না, আইনের মধ্যে সকলকে থাকতে হবে, সে যত বড় হেডামোলা লোক বাংলাদেশের হোক না কেন। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে বিচার দিলাম, নাসিরুদ্দিন পাটোয়ারি যে ধরনের আচরণ করতেছে, বিএনপিকে তার ধৈর্যের পরীক্ষা দিচ্ছে কিনা সেটা আপনারা বলবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। অ্যাডভোকেট শিশির মনিরের বুদ্ধিতে সংসার শুরু হলেই বাংলাদেশের ইতিহাসে এক বিরল অধ্যায় সৃষ্টি করে তোলপাড় শুরু করে দেবে জামাত, এনসিপি, এমপিরা। দর্শক, এটা অলরেডি প্রকাশ্যে এসেছে। দেখেন, জামাতের লিগ্যাল ডিসিশন মূলত জামাতের অঘোষিত লিগ্যাল চিফ অফিসার অথবা জামাতের অ্যাটর্নি জেনারেল বলতে পারেন অ্যাডভোকেট শিশির মনির বুদ্ধিতেই হয়। এমনকি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, এই যে জুলাই সনদে সাইন জামাত করবে কি করবে না, এটা শেষ মুহূর্তে যে জামাত সিদ্ধান্ত নিয়েছিল, এটা শিশির মনির বুদ্ধিতেই সিদ্ধান্তটা নিয়েছিল। আর জুলাই সনদে জামাতের যে আপত্তি অনাপত্তি বা যে প্রস্তাবনা, এগুলো মূল ড্রাফট বেসিক্যালি শিশির মনির তৈরি করেছেন। এবং এমনকি শেষে শপথ নেয়ার যে সংসদ সদস্য হিসেবে শপথ এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ, এই বিষয়টাও জামাতের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ছিল যে শপথ একটাও নিব না, নিলে দুইটা নিব, বিএনপি না নিলে আমরা নিব না, একটাও নিব না, এরকম কথাবার্তা চলছিল জামাতের মধ্যে। তখন শপথ নিয়ে রাখাটা, এটা কিন্তু অ্যাডভোকেট শিশির মনির বুদ্ধি। শিশির মনিরের ওকলাতি বুদ্ধি এটা জামাতের, এমনকি এনসিপির রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের অন্যতম ডিটারমিনান্ট, অন্যতম উপাদান। শিশির মনির বুদ্ধি দিয়েছেন যে সংসদ শুরু হোক, সংসদ শুরু হলে আপনারা সংসদে যাবেন এবং এই যে রাষ্ট্রপতি চুপ্পু, তার বক্তব্যের সময় সংসদ বর্জন করবেন, ওয়াক আউট করবেন। এখন রাষ্ট্রপতি চুপ্পুর ভাষণের সময় জামাত, এনসিপি বা বিরোধী দল কি করবে, এটা নিয়ে এখনো ডিসাইড করতে পারেনি তারা, যদিও কয়েকদিনের মধ্যেই রাষ্ট্রপতি চুপ্পু ভাষণ দিবেন। এক্ষেত্রে দুইটা বিষয়, একটা হচ্ছে যে রাষ্ট্রপতির ভাষণের সময় ওয়াক আউট করতে পারে, আর একটা কেউ কেউ বলছেন ওয়াক আউট না করে ওখানে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করবে এবং ওই সময় হট্টগোল করবে সংসদের ভিতরে বসে, যে নির্লজ্জ চুপ্পু, চুপ্পু গো আউট, অভিশংসন চাই, অমুক তমুক। যদি এগুলো সংসদের কার্যপ্রণালী বিধি বা আচরণ বিধি, কোড অফ কন্ডাক্ট কতটুকু অ্যালাউ করে, দ্যাটস ডিফারেন্ট। কিন্তু জামাত, এনসিপি এখন পর্যন্ত শিশির মনিরের বুদ্ধিতেই ভাবছে, চিন্তা করছে। শিশির মনির বুদ্ধি হচ্ছে ওয়াক আউট করা। এবং সবচাইতে সিগনিফিকেন্ট যে বুদ্ধি, এটা বাংলাদেশের ইতিহাসে একটা বিরল অধ্যায় হবে এবং এটা নিয়ে তোলপাড় তৈরি হবে, এমনকি সবকিছু এলোমেলো হয়ে যেতে পারে এবং বিএনপি সরকার কঠিন চাপে থাকবে, হতভম্ব হয়ে যাবে সবাই। কি, যেহেতু জুলাই ঘোষণাপত্রই এখন মূলত সংবিধান, জুলাই আদেশ, সেক্ষেত্রে জুলাই সনদ অনুযায়ী যারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছে, তাদের 60 জন উপস্থিত থাকলে কোরাম হয়ে যাবে। তারা
সংসদে নিজেরাই সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকবেন। প্রয়োজনে তারা সকালে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন চালাবেন সংসদের অন্য একটা রুমে, যেহেতু সংসদ ভবন অনেক রুম, বড় সংসদ ভবন 8 তলা। একটা কক্ষে আপনারা সংসদ দেখেন, কিন্তু এর বাইরেও অনেক কক্ষ আছে যেখানে সভা সমাবেশ করা যায়, কোনো সমস্যা নেই, বিভিন্ন হল রুম আছে। তো সেখানে সিনিয়র যে কোনো একজন জামাত এমপির সভাপতিত্বে, মানে তাকে স্পিকার হিসাবে রেখে জামাত এনসিপি এমপিরা সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন চালাবে এবং জুলাই সনদ অনুযায়ী তারা বিল উত্থাপন করে আলোচনা চালাতে থাকবে। আর ওদিকে বিএনপিটা চালাতে থাকবে। আর এটা করে তারপরে বিএনপির ওইটাই সংসদে জামাত এনসিপি এমপিরা অংশগ্রহণ করবে। তো দুই দিকে যখন খেলা চলবে তখনই বিএনপি বুঝবে যেটা তো রাষ্ট্রের ভিতরে আরেকটা রাষ্ট্র, না পারবে জামাত এনসিপির এমপিদের গ্রেপ্তার করতে, না পারবে এটা বন্ধ করতে। কারণ সংসদের ভিতরে তো আর গায়ের জোর, পুলিশ এগুলো চলবে না। ওখানে সংসদ সদস্যদের এই অধিকার রয়েছে, বিরোধী দলের চিফ হুইপ এটা আহ্বান করতে পারবেন এবং এটা জুলাই সনদে রয়েছে। সংবিধানে থাকা মোটেও জরুরি না। সংবিধানে থাকলে তাহলে তো বিএনপি এমপিদের যারা শপথ পড়িয়েছেন ওটাও অবৈধ, কারণ সংবিধানে কোথাও লেখা নাই যে সিসি এমপিদের শপথ পড়াবেন। স্পিকারের কথা বলা হয়েছে, আরো নানান বিষয়ে সংবিধানে শেখ মুজিবের ছবি থাকার কথা, তা কোথায়? ওভারঅল বিএনপি বেকায়দা করবে। শিশির মনিরের বুদ্ধিতে এই ঘটনা জামাত এনসিপির এমপিরা ঘটাতে যাচ্ছে এবং খুব দ্রুত 12 তারিখ সংসদ শুরু হলে 13 তারিখেই সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন শুরু করার আহ্বান তিনি দিয়েছেন। তখন এতে মজা বুঝবে। তো বাংলাদেশে যে কি ঘটবে এটা এখনো কেউ কল্পনা করতে পারে না। অবশ্য যদি অবস্থা বেগতিক দেখে বিএনপি, তাহলে স্পিকার নির্বাচন করে সাথে সাথে সংবিধান সংস্কার পরিষদের শপথ তারা নিতে পারেন। তারপরে সংসদ নিয়মিতভাবে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে চলবে 180 দিনের জন্য। তারপরে মূল সংসদ ওইটাই বহাল থাকবে। তো 180 দিনের মধ্যে জামাত এনসিবির খেলা। তো এখানে বল কিন্তু জামাত এনসিবির কোর্টে, এবং শিশির মনিরদের মতো ওকলাতি বুদ্ধি সম্পন্ন নেতা আছে, এমন মার কাজ ধরাই দেবেন, বিএনপির হাতে হারিকেন ধরিয়ে দেবেন। বিএনপি পরিস্থিতি সামাল দিতে পারবে না। আমরা দেখার অপেক্ষা আছি এক তুমুল উত্তেজনকার পরিস্থিতির মুখে বাংলাদেশ। তো দর্শক, যতটুকু খোঁজ নিলাম যে জামাত শিশির মনিরের এই বুদ্ধি অনুসরণ করবে, তারা বিএনপির অনুপস্থিতি সংবিধান সংস্কার পরিষদ শুরু করতে পারে। এমন যদি আগে থেকেই প্রথম দিনে ডেপুটি স্পিকার পদ জামাত নিবে কিনা এটা নিয়েও প্রশ্ন আছে। যদি নেয়, লিখিত প্রস্তাব তারা নিতে চায় না, যদি বাই চান্স নেয় তাহলে তো আরো সহজ, ডেপুটি স্পিকারকে সভাপতি বানিয়ে সংবিধান সংস্কার পরিষদ শুরু করতে পারেন। তো এখানে অসাংবিধানিক বলে চিল্লাবে বিএনপি, কিন্তু অসাংবিধানিক কাজ সংসদেই হয়, এটা টোটাল বিএনপিকে প্রশ্নবিদ্ধ করবে। এবং অসাংবিধানিক বললে দেখেন শিশির মনির সংসদে নাই, কিন্তু জামাতে কিন্তু কয়েকজন ব্যারিস্টার আছে, ব্যারিস্টার মাহবুব সালেহী আছে, ব্যারিস্টার নজিব মোমেন আছেন এবং আরো অনেকে আছেন। এবং এনসিপির ছেলেরা চমৎকার কথা বলতে পারেন, তাদের স্ক্রিপ্ট লিখে দেবেন শিশির মনির, সমস্যা কি? তারপরে খেলা জমে উঠবে। তো দর্শক, সংসদ অধিবেশন শুরু হয় এবং তার কয়েকদিন বাংলাদেশে একটা তুমুল উত্তেজনা চলবে। ঈদুল ফিতর এই উত্তেজনায় চলবে। বিএনপির এমপিদের ষড়যন্ত্রে না জড়ানোর আহ্বান আক্তার হোসেনের। আক্তার হোসেনরা শিশির মনিরের এই বক্তব্যের সাথে অনেকটা একমত এবং এই সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া কিংবা এগুলো না করা বা করতে না দেয়, এগুলোকে ষড়যন্ত্র হিসেবে তারা দেখছেন, জুলাই সনদের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে। অবস্থা বেগতিক মনে হচ্ছে। বিএনপিকে আঙ্গুল বাঁকা করে লাইনে আনার একটা উদ্যোগ নেওয়া হচ্ছে। তো বিএনপি তখন বলবে যে আমরা তো বলি নাই যে শপথ নিব না, কিন্তু আমরা বলছি যে শপথ নিব, কিন্তু কার কাছ থেকে নিব? এখন শপথ নেওয়ার আগে স্পিকার কয়েকদিন ঘুরাতে পারে, মিনিমাম 1 সপ্তাহ, যে স্পিকার নির্বাচিত করবে এই একটা বিএনপি শর্ত ছিল। তারপরে হচ্ছে সংসদে 2-1টা বিল পাশ করবে, তারপরে শপথ নেবে। এটা একটু চালাকি, যেটা না নিয়ে পারা যায় কিনা, কিন্তু এ বিষয়ে যেহেতু জামাত এনসিপি একদম জিরো টলারেন্স, না নিয়ে পারবে না। নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে শপথের দিনে বিএনপি সংসদ সদস্যরা জুলাই সনদ বাস্তবায়ন আদেশ লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির সচিব সংসদ সদস্য আক্তার হোসেন। বিএনপির এমপিদের ষড়যন্ত্রের ফাঁদে পা না দিয়ে দেশ গঠনের প্রক্রিয়ায় যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি। এর মানে ওই যে জামাত এনসিপির এমপিরা যে সংবিধান সংস্কার পরিষদের আলাদা অধিবেশন